This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কি দেখছো অনির্বাণ? ধোঁয়া, চিমনির ধোঁয়া, শ্রমবীরদের ছবি, রাজ্যের শিল্পের। কিন্তু আর কি পিউ ভাল লাগছে যে অন্তত দুর্গাপুরে এসে সকলে বলেছে ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেছে, কিন্তু অন্তত একটা ধোঁয়া দেখতে পেলাম ডিএসপি। কিন্তু চিত্রটা কি সব ক্ষেত্রেই এক? একদমই নয়। হ্যাঁ, কিন্তু দুর্গাপুরের চাকচিক্য অনেক বেড়েছে। আগের দেখা দুর্গাপুর এখনকার দুর্গাপুরের অনেক তফাৎ, তবে সবটাই সিটি সেন্টার ওরিয়েন্টেড। অথচ পিউ দেখো, দুজন উজ্জ্বল জ্যোতিষ্কের স্বপ্নের ফসল কিন্তু দুর্গাপুর। জওহরলাল নেহেরু, বিধানচন্দ্র রায়, তারা চেয়েছিলেন দুর্গাপুর হোক ভারতবর্ষের শিল্পনগরী। আজ কিন্তু দুর্গাপুর সিটি সেন্টার নগরী হয়ে গেছে, তাই নয় কি? অ্যাবসলিউটলি। দুর্গাপুরের শিল্পের ল্যান্ডস্কেপটা আমার মনে একটা ওভারহলিং হয়ে গেছে আর কি। ইটস নাও বিকাম আ মেডিকেল হাব, এডুকেশন হাব, কিন্তু শিল্পনগরী না, এগুলো কি শিল্পের পর্যায়ে পড়ে না? পড়ে, কিন্তু দুর্গাপুর যে স্বপ্নের ফসল সেই শিল্পের পর্যায়ে পড়ে না। ধোঁয়া কিন্তু ম্যাক্সিমাম শিল্পের ধোঁয়া ওরা বন্ধ হয়ে গেছে। তো আজকে বিগ ডিবেটে এটা নিয়ে একটু আলোচনা করি। আর দুর্গাপুর যদি ধোকে শিল্পে, মানে গোটা বাংলার গোটা দেশের ক্ষেত্রে সেটা বড় ক্ষত, শিল্পের খরা। চলুন না আজকে বিগ ডিবেটে এই নিয়েই চর্চা হোক। চলো দুর্গাপুরের বিগ ডিবেট। নমস্কার, শুরু করছি দুর্গাপুরের বিগ ডিবেট। আজকে আমাদের ডিবেটের টপিক ঝগড়ার টপিক নয়। ভোট আসে ভোট যায়, শিল্প কেন ইস্যু নয়। পিউ, আমরা শুরু করি, তুমি অতিথিদের আলাপ করিয়ে দাও। একদম। ভোটের ইস্যু মানেই কোথাও যেন দুর্নীতি, কোথাও যেন ধর্ম চলে আসছে। শিল্প নিয়ে কজন কথা বলে? আজ এই ডিবেটে যারা বলবেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার ঠিক ডান দিকেই রয়েছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি। তার পাশে রয়েছেন দেবেশ চক্রবর্তী, কংগ্রেস নেতা। অসীমা চক্রবর্তী তার পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। এছাড়াও রয়েছেন পঙ্কজ সরকার, সিপিআইএম নেতা। স্বাগত প্রত্যেককে। আমার বাঁদিকে দাঁড়িয়ে আছেন দুর্গাপুরের বিদ্বজ্জনেরা। আমার ঠিক বাঁদিকে আছেন কবি দত্ত, বণিক সভার প্রাক্তন সভাপতি এবং অত্যন্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ী এলাকার। তারপরে আছেন রূপক দাস, ইতিহাসবিদ। তারপরে আছেন রণজিৎ গুহ, সেইলের অবসরপ্রাপ্ত আধিকারিক, এবং সবশেষে নুরুল হক, শিক্ষক। আমি শুরু করি বরং। শুরু কর। যেহেতু আজ আমরা শিল্প নিয়ে, আমরা শিল্প তালুক, এক সময়ের খুব গরিমার উজ্জ্বল চেহারার শিল্প তালুক দুর্গাপুরে দাঁড়িয়ে রয়েছে। এখন সে চেহারা যাই হোক, কিন্তু এটা ইস্যু নয় কেন? শুধু দুর্গাপুর নয়, গোটা রাজ্যে, গোটা দেশে শিল্প ভোটের ইস্যু নয় কেন? বিজেপির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন চন্দ্রশেখর। 2 মিনিট সময়। নমস্কার। যে ইস্যুর উপর দাঁড়িয়ে আজকের ডিবেট, দুর্গাপুরের শিল্পায়নের প্রশ্নে, আমরা চাই দুর্গাপুর কৃষ্টি সংস্কৃতির শহর, যেমন শিল্পের শহর, একসাথে প্রাধান্য পাক এবং শ্রীবৃদ্ধি ঘটুক। এই মতের বিরুদ্ধাচরণ কোনো রাজনৈতিক দল বা এখানে যারা শিক্ষাবিদ, ইতিহাসবিদ, এই শহরের যারা বিশিষ্ট ব্যবসায়ী যারা উপস্থিত হয়েছেন, কেউ একটা লোকও এর দ্বিমত পোষণ করবেন না। কিন্তু আমরা যখন দেখি শুধুমাত্র ভোট আসে তখনই শিল্পের ইস্যুটাকে কেন আসবে, সারা বছর ধরে কেন আসে না? কেন আমাদের এখান থেকে বাংলায় ইনভেস্টমেন্ট আসছে না, এ নিয়ে কেন বিতর্ক হয় না? বাংলায় কেন শিল্পের পক্ষে অনুসারী শিল্প হিসাবে ছোট ছোট যে ইন্ডাস্ট্রি দুর্গাপুরে একসময় ছিল সেগুলো বন্ধ হয়ে গেল কেন? আজকে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড যে অবস্থায় পর্যবসিত হয়েছে, যে কোনো দিন বন্ধ হবে, শুধুমাত্র সরকারি ছাপটা আছে বলে এখনও বন্ধটা ডিক্লেয়ার হচ্ছে না। দুর্গাপুর কেমিক্যালস বন্ধের মুখে, যেখানে হচ্ছে আরবান ডিপার্টমেন্ট হচ্ছে সারা বাংলায় এত পঞ্চায়েত, পৌরসভা রয়েছে যারা শুধুমাত্র পৌরসভা পঞ্চায়েতে ওই মেটেরিয়ালগুলোকে কাজে লাগিয়ে দুর্গাপুর কেমিক্যালসকে বাঁচানো যায়। এই ধরনের প্রত্যেকটা সংস্থা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যেখানে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের একটা বাস টার্মিনাস তৈরির কথা বলেছিলেন, সেই জায়গাতেও বিওজিএলের মতন একটা সংস্থা ছিল। বিওজিএলের মতন সংস্থা এডিডিএ জমি অধিগ্রহণ করার পরও কেন জমি প্রণয়ন নীতির ক্ষেত্রে রাজ্যের সরকার আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিকে দিয়ে
কেন হচ্ছে সরলীকরণ করছেন না? একজন শিল্পপতি কেন অ্যাপ্লাই করার পরে অতি সহজ প্রসেসে জমি পাচ্ছেন না বলে ইনভেস্টমেন্ট আসছে না, শিল্প হচ্ছে না? আর শিল্পের পরিবেশটাকে যারা ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র সিন্ডিকেট তোলাবাজি করে, আর নির্বাচন এলেই শিল্প নেই এটা বলে বাংলার ভবিষ্যৎ যেমন সুফল হবে না, তার সাথে সাথে দুর্গাপুরের ভবিষ্যৎকেও আগামী দিন ক্রমশ অন্ধকারের তলানিতে পৌঁছে দেওয়া হচ্ছে। আমি এবার যাব কবি দত্তর কাছে। আমি চন্দ্রশেখর ভাইয়ের কথা প্রসঙ্গেই শুরু করি যে শিল্প এমন একটা জায়গায় আজকের দিনে আছে। আজকে আমরা যদি ভাবি যে আগে যেমন দুর্গাপুরে ছিল যে ডিএসপিতে সাপোজ 14,000 লোক বা আরও বেশি জানি না আমি, এমএমসিতে এত লোক, এই লোক। আজকে কিন্তু বিজ্ঞান এমনভাবে এগিয়ে গেছে, আজকে শিল্পর মাত্রা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। বিশেষণটা আমার মনে হয় আজকে শিল্পের বিশেষণ কিন্তু অনেক ছোট। আজকে অনেক ছোট জায়গায় যেহেতু ইলেকট্রনিক্স এত ডেভেলপ করে গেছে, বিজ্ঞান এত এগিয়ে গেছে, অনেক বড় কাজ হচ্ছে অনেক কম লোক দিয়ে অনেক ছোট জায়গাতে। আমরা কিন্তু ধরে রেখেছি মানসিকতাতে যে এখনও সেই রকম প্ল্যান্ট হবে, সেরকম ভেপু বাজবে, সেরকম লাইন দিয়ে হাজার লোক যাবে। আমার মনে হয় কিন্তু চিন্তাধারাটাকে আমাদের আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এখন শিক্ষা এত বিস্তৃতি ঘটেছে, দুর্গাপুর এখন কিন্তু শিল্প যদি বলো, দুর্গাপুরের কথা যদি বলি আমরা, দুর্গাপুর কিন্তু আজকের দিনে শুধু ওই স্টিল প্ল্যান্ট নগরী নয়, যদিও প্রচুর স্টিল প্ল্যান্ট এখনও আছে। এখনও কিন্তু আমাদের এখানে প্রচুর শিক্ষা সংস্থা এতভাবে এগিয়ে এসছে এবং আগামী দিনে খুব বেশি রকমভাবে স্বাস্থ্যনগরী হিসাবে এটা পরিগণিত হবে। আমি এটা দৃঢ় ধারণা। সবগুলোতেই কিন্তু ম্যান পাওয়ার ইনভলভমেন্ট প্রচুর। যে কোনো ইন্ডাস্ট্রিতে যা লোক লাগে আজকের দিনে এইসব ইন্ডাস্ট্রিতে কিন্তু আমি যদি হোটেল, হসপিটাল এগুলোকে যদি ইন্ডাস্ট্রি ধরি, এগুলো এখন তো ইন্ডাস্ট্রি পর্যায়ে পড়ে, এগুলোতে কিন্তু প্রচুর লোকের ইনভলভমেন্ট হয়, সেগুলো কিন্তু হচ্ছে। মানে দৃষ্টিভঙ্গিটাকে আমাদের মডার্ন করতে হবে সব রকম রেঞ্জের লোকদেরকে নিয়ে। কবি দত্ত, আপাতত আপনার সময় শেষ, আমরা ফেরত আসছি আপনার কাছে। শিল্পের সংজ্ঞা বদলে গেছে বলছেন বিদ্যুৎজন। দেবেশ চক্রবর্তী, কংগ্রেস নেতা, 2 মিনিট সময়। দেখুন, আমরা বরাবরই শিল্পের পক্ষে। বিগত যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে শিল্প একটা বড় ইস্যু ছিল, কিন্তু লাস্ট 5-7 বছর 10 বছর ধরে দেখছি শিল্প ইস্যু চলে যাচ্ছে, বেকারত্বের জ্বালার ইস্যু চলে যাচ্ছে, মানুষের পেটে ভাত নেই এই ইস্যু চলে গিয়ে জাত, ধর্ম বা অন্যান্য রাজনৈতিক ইস্যুগুলোকে নিয়ে আসা হচ্ছে। আমরা যে অঞ্চলে বসেছি এই অঞ্চলে যত কলকারখানা আছে তার 90 থেকে 95%ই কংগ্রেস আমলে তৈরি হয়েছিল এবং একসময় সরকারিভাবে এই কারখানাগুলো জন্ম দেওয়া হয়েছিল। সরকার এর পিছন থেকে আর্থিকভাবে সহায়তা করে সমস্ত রকম সহযোগিতা করে দুর্গাপুর শিল্পনগরীকে সাজিয়েছে। তারপরে সরকার হয়তো চলে গেছে, যারা এসেছেন তারা এই শিল্পনগরীর দিকে নজর দেননি। একটার পর একটা কলকারখানা, সে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের জন্য একটার পর একটা কলকারখানা বন্ধ হচ্ছে। সেগুলো বিলগ্নীকরণ নয় বেসরকারিকরণ করার চেষ্টা চলছে। আমাদের এবারের ভোটও আমাদের ইস্যু যদি দুর্গাপুরকে বাঁচাতে হয়, যদি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বাঁচাতে হয়, শিল্পের কথা আমাদের সবাইকে বলতে হবে। কারণ জাত, ধর্ম মানুষের পেটের অন্যের সংস্থান করবে না, খেতে দেবে না। খেতে যদি মানুষ যদি দুমুঠো খেতে না পায়, তার যদি কর্মসংস্থানের ব্যাপার না থাকে, তাহলে কবিদা যেটা বলছিলেন বড় হয়তো মাল্টি স্টোরের হসপিটাল তৈরি হবে, সে হসপিটালে ভর্তি করতে গেলেও যে পয়সা লাগবে সেটাও তো কলকারখানায় যদি কেউ ইনকাম না করে দাদা, তাহলে সে কি করে ওই হসপিটালে গিয়ে তার বেডটা সুরক্ষিত রাখবে। আমরা চাই দুর্গাপুর নিশ্চয়ই স্বাস্থ্য এবং শিক্ষাতে অনেকটা এগিয়ে রয়েছে, তারপরেও দুর্গাপুরের যে শিল্পগুলো রয়েছে সেগুলো একদম মৃত শিল্প নগরীতে পরিণত হচ্ছে আস্তে আস্তে। যে কোনো মূল্যে সমস্ত রাজনৈতিক দলের উচিত সকলে মিলে একসাথে দুর্গাপুরকে বাঁচাতে হবে, দুর্গাপুরের শিল্পকে বাঁচাতে হবে। এই অঙ্গীকার আমাদের করতে হবে। এরপরে আমরা যাব রূপক দাস, ইতিহাসবিদের কাছে। স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাদের রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো হবে আধুনিক ভারতের মন্দির। আর এখন আমরা মন্দির মসজিদ ইস্যুতে মেতে আছি, শিল্পের ইস্যুতে আমরা মেতে নেই। আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে যে 1800 আমাদের দেশের বেকারের সংখ্যা যে হারে বাড়ছে, যেভাবে আমাদের দেশের মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান এই তিনটে হচ্ছে বেসিক চাহিদা,
সেই চাহিদার অভাবের সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্য, নতুন দুটো চাহিদা যুক্ত হয়েছে। এবং নিজিকরণের নামে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে যেভাবে বেসরকারিকরণ করা হচ্ছে, এই গ্লোবালাইজেশনের যুগে আমি কোনো রাজনৈতিক দলকেই দায়ী করছি না। চন্দ্রশেখর উনি ভালোই বললেন যে দুর্গাপুরে শিল্প হওয়া দরকার, কিন্তু একটা ঘটনা কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন উনিও বললেন যে আজকে দুর্গাপুরে যে হসপিটালগুলো চলছে, সেই হসপিটালগুলো মূলত চলছে রাষ্ট্রায়ত্ত কারখানার কর্মচারীদের মেডিক্লেম এবং রাষ্ট্রায়ত্ত কারখানার কর্মচারীদের দিয়ে। আর সেই হসপিটালে যারা চাকরি করে, 15,000 20,000-এর বেতনে চাকরি করে যে ছেলেমেয়েরা, শুভেচ্ছী তরুণ তরুণীরা, আমার যুবক বন্ধুরা, তারা কিন্তু সেই হসপিটালে দেখাতে পারে না। সেই হসপিটালে দেখানোর যোগ্যতা তাদের নেই। অর্থাৎ একদল লোকের হাতে প্রচুর অর্থ আছে আর একদল লোকের হাতে প্রচুর অর্থ নেই। আমি একটা কবিতাও লিখতাম, তা একটু বলে নিই। কেউ যদি বেশি খাও, খাবার হিসেব নাও, কেননা অনেক লোক ভালো করে খায় না। খাওয়া না খাওয়ার খেলা, যদি চলে সারা বেলা, হঠাৎ কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। রাজনীতিবিদরা একটু ভেবে দেখবেন। ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে। শিল্প কেন ইস্যু নয় তৃণমূল কংগ্রেসের? অসীমা চক্রবর্তী। শিল্প নিশ্চয়ই ইস্যু। একটু আগে চন্দ্রশেখর বলল যে এখানে শিল্প নগরী ঠিকই আমাদের দুর্গাপুর, এবং শিল্প এত বন্ধ। আমি প্রশ্ন করতে চাই যে এই ইতিহাসবিদও বললেন, সত্যি খুব ভালো পয়েন্ট একটা, এই দুর্গাপুরের ফার্টিলাইজার এমএমসি নাম করা কারখানা ছিল, এগুলো যে বন্ধ হয়ে রয়েছে তার পেছনে কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। অথচ মন্দির গড়ার জন্য, সংসদ ভবন গড়ার জন্য তারা কিন্তু চিন্তাধারা তাদের রয়েছে এবং গড়ে তুলেছেন। কিন্তু একটা কারখানার থেকে যে কত মানুষ উপকৃত হয় সেটা তাদের মাথায় নেই। আর কথায় কথায় দোষারোপ না করে আমার মনে হয় সাধারণ মানুষের কথা চিন্তা করে, আগে মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে কিন্তু কারখানাগুলোকে খোলার একটা চেষ্টা করা উচিত, এটা আমার মনে হয়। কেননা আমরা জানি সত্যি কথাই সংসারে বাঁচতে গেলে কর্মসংস্থান না থাকলে এটা খুবই অসুবিধা। যার জন্য আমরা দেখেছি, খুব ভালো বললেন ইনি আমাদের ব্যবসায়ী ভাই মিস্টার কবি দত্ত, সত্যি সত্যি এখন শিল্প নগরীর সাথে সাথে কিন্তু দুর্গাপুর আজকে একটা মানে স্বাস্থ্য নগরী এবং শিক্ষা নগরীও হয়ে উঠেছে। অনেক অনেক স্কুল কলেজ খুলছেন, হসপিটালও, সেখানেও কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। হ্যাঁ, কেউ কেউ বলবেন যে ওই কর্মসংস্থান আর সরকারি কারখানায় নেই মামার থেকে তো কানা মামা ভালো, অন্তত কিছু তো মানুষ রোজগার করতে পারছে, নিজের পরিবারটাকে তো চালাতে পারছে। আমার মনে হয় যে সেটা পশ্চিম বাংলার মানুষের এবং পশ্চিম বাংলার প্রশাসনের দিক থেকে বলুন, এবং পশ্চিম বাংলার মানুষ যারা থাকে এখানকার মানুষরা সমাজের কথা চিন্তা করে কিন্তু নানান রকম শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, সে বেসরকারি হলেও খুলছে যেখানে মানুষ কাজ করতে পারছে। অথচ কেন্দ্রীয় সরকার কিন্তু বেসরকারিকরণ করে যাচ্ছে। যারা বলেছিল 2 কোটি মানুষকে, ছেলেদেরকে প্রত্যেক বছর রোজগার দেবেন, তারা বেসরকারিকরণ করে আরও যে কত কলকারখানা বন্ধ হচ্ছে তার উদাহরণ মানুষের সামনে আছে। আমরা দেখি। সময় শেষ। বিগ ডিবেট দুর্গাপুর থেকে আমার সঙ্গে রয়েছেন শহরের গণ্যমান্য অতিথিরা। এবারের বক্তা রণজিৎ গুহ, প্রাক্তন অফিসার, সেল। নমস্কার। শিল্প বলতে যদি কলকারখানার কথা হয়, দুর্গাপুরে কলকারখানার ইতিহাস কিন্তু প্রায় 120 বছরের। তারপরে ভোটের জন্য শিল্প ইস্যু কিনা, আমি এক কথা বলতে পারি, দুর্গাপুর অন্তত ভোটের বাজারে শিল্প কোনো কাজে দেয়নি কোনো দলের। দুর্গাপুর নামে প্রথমবার যে বিধানসভার নির্বাচন হয়েছিল 1967 সালে, কংগ্রেস হেরে গেছিল, ভোটে কাজে লাগেনি এত এত কলকারখানা। আবার 1977 সালেও যখন মন্দার শুরু হবার মুখে, তখনও শিল্প কোনো কাজে লাগেনি ভোটের বাজারে। দুর্গাপুর গর্বের সঙ্গে যেটা বলে, আসানসোল, হাওড়া বা ব্যারাকপুর শিল্পাঞ্চল যে ভূমিকা নিয়েছে, দুর্গাপুর পৃথক ভূমিকা নিয়েছে ভোটের ক্ষেত্রে, প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে। 1967 সালে গোটা ভারতবর্ষের
যে কংগ্রেস বিরোধী আবহাওয়া, দুর্গাপুর তাতেই সামিল হয়েছে। ব্যারাকপুর হয়নি, হাওড়া হয়নি, হাওড়াকে বড়নগরই বলছিল, আসানসোল হয়নি। আবার ৭৭ সালেও একই। এই যাবৎকালের আমাদের দেশের সবচেয়ে বড় জোট পরিণতি যদি বলি সেটা 1977 সাল। তারপরে এটা সেটা ভাঙা চড়া সব চলছে নানা রকম সুযোগ সন্ধানীদের। প্রকৃতপক্ষে বিরোধী জোট যে তৈরি হয়েছিল জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে, সেখানেও দুর্গাপুর সেই নেতৃত্বের প্রতি সাড়া দিয়েছে। অন্যান্য পশ্চিমবঙ্গের অন্যান্য শিল্পাঞ্চল কিন্তু দেয়নি। মিলিয়ে দেখে নেবেন ভোটের ফলাফল। রঞ্জিত বাবু, আমরা আসবো আপনার কাছে পরে। 2 মিনিট একদম। শেষ। এই মুহূর্তে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার রয়েছেন এই পক্ষের শেষ বক্তা। 2 মিনিট। আমি বলি যে ভোটের ইস্যুটা শিল্পের ক্ষেত্রে আমরা এইভাবে দেখছি না। আমাদের দেশ যখন তো গড়ে উঠেছিল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল কৃষি বিপ্লবের জন্য, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা জওহরলাল নেহরু করেছিলেন শিল্পের জন্য। আর আমাদের দুর্গাপুরকে বেছে নেওয়া হয়েছিল তখন চিফ মিনিস্টার বিধানচন্দ্র রায় আমাদের দলের নন, জওহরলাল নেহরু আমাদের দলের নন। একদিকে দামোদর নদী, একদিকে অজয় নদী, রেল লাইন, কয়লা খনি, সমস্ত সুবিধা মিলে আমাদের দুর্গাপুরে আস্তে আস্তে শিল্প তৈরি হলো। এখন প্রশ্ন হচ্ছে যে প্রোডাক্টিভ সেক্টর এবং সার্ভিস সেক্টরের মধ্যে পার্থক্য আছে কিনা। প্রোডাক্টিভ সেক্টর যদি হচ্ছে না বাড়ে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে না, পার ক্যাপিটা পারচেজিং পাওয়ার অর্থনীতিতে যে কথা আছে তা বাড়ে না। আর তা না বাড়লে যা হয়, গোটা দেশ, দুর্গাপুর তো গোটা দেশের থেকে আলাদা না। 2013-14 সাল মোদি যখন সুদিনের কথা বলে এসেছিলেন, গোটা দেশে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে শ্রমিক কর্মচারীর সংখ্যা ছিল 13,51,306। আর আজকে যখন হচ্ছে আবার তিনি রামলালার কথা বলছেন, তখন হচ্ছে দেশের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে শ্রমিক কর্মচারীর সংখ্যা 9,21,876। দুর্গাপুর আমরা ভুক্তভোগী। অ্যালো স্টিল তা হচ্ছে বিলগ্নীকরণ করে দেওয়া হয়েছে। ইসিএল 22টা কয়লা খাদান বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্গাপুর স্টিলে এখন হচ্ছে যে ওই এক্সপানশনের এবং ডেভেলপমেন্টের আধুনিকীকরণের কথা আলোচনা হচ্ছে। ডিটিপিএস বন্ধ হয়ে গেছে, সমস্ত কিছু দিয়ে তালগোল মেকে গেছে। রাজ্য সরকার তার ভূমিকা পালন করছে। বিধানচন্দ্র রায়ের স্বপ্নের কারখানা দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড 2017 সালে ক্যাবিনেটে মিটিং করে ম্যাডাম বলে দিলেন, চিফ মিনিস্টার বলে দিলেন 100% বিলগ্নীকরণ করবে। ডিপিএলে কোকোমেন্ট বন্ধ করে দিলেন, স্পান পাইপ বন্ধ করে দিলেন, ডিপিএলকে 3টে ভাগে ভাগ করে দিলেন। আমি খালি একটা উদাহরণ দেব, রাজ্য সরকারের পরিবহন দপ্তর SBSTC, যার হেডকোয়ার্টার হচ্ছে যে দুর্গাপুরে, কি অবস্থা দেখুন। দুটো সরকারের নীতি এক জায়গাতে, যে ওখানে মোট শ্রমিক কর্মচারীর সংখ্যা আজকের দিনে দাঁড়িয়ে 1103 2003-এর 1 জানুয়ারি। 2003-এ রিটায়ার করবেন 96 জন, 2024-এ রিটায়ার করবেন 82 জন, 2025-এ রিটায়ার করবেন 140 জন, 2026-এ রিটায়ার করবেন 206 জন, 2027-এ রিটায়ার করবেন 157 জন, 2028-এ রিটায়ার করবেন 154 জন, 2029-এ 93 জন, 2030-এ 70 জন। সব শেষ। একটা রাষ্ট্রায়ত্ত পরিবহন দপ্তর যা ডিএসটিসি নামে বিধানচন্দ্র রায় উদ্বোধন করেছে, নতুন কোনো এমপ্লয়মেন্ট হয়নি, বন্ধ হয়ে যাবে। আবার পরে এই পর্যায়ের শেষ বক্তা নুরুল হক, শিক্ষক। পঙ্কজদা বলছিলেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা কৃষিকে কেন্দ্র করে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিল্পকে কেন্দ্র করে। দুর্গাপুর শহর গড়ে উঠেছে, আমরা যাই বলি না কেন, সেটা শিক্ষা স্বাস্থ্য, এর মূল হচ্ছে কলকারখানার শহর। মূল উৎস, অর্থের উৎস, যোগানটা দেয় কলকারখানা। এবং কলকারখানা করতে গেলে শুধু এটা তো বিচ্ছিন্ন শিল্প, কোনো বিচ্ছিন্ন জিনিস নয়, পরিবেশের দিকে খেয়াল রাখতে হয়। দামোদর নদী, নদীমাতৃক দেশ, সেই নদীকে কেন্দ্র করেই শিল্পগুলো গড়ে উঠেছে। এখন বর্তমানে আপনি 2000 সাল 98 থেকে 2000 এই সময়ে যখন আমেরিকাতে আপনার সেকেন্ড ক্লাস ইন্ডাস্ট্রি, যেগুলো আপনার স্পঞ্জ আয়রন এবং ফেরোএলয় ইন্ডাস্ট্রিগুলোকে যখন ব্যান করছে, অথচ তাদের এই প্রোডাক্টগুলোকে লাগবে, তখন আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এই কারখানাগুলো গড়ে উঠেছিল। আমরা দিল্লির দূষণ সম্বন্ধে জানি, দিল্লির দূষণ আসার পরে দুর্গাপুর দূষণ নিয়ে এখন আলোচনাই হয় না। এই দুর্গাপুর শহরে যখন এই অবাধ স্পঞ্জ আয়রন ইন্ডাস্ট্রি এবং ফেরোএলয় ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়েছে, আমি জানি না দুর্গাপুরের মানুষের কতটুকু লাভ হয়েছে, বা আমি জানি না এগুলো দাস খামার ছিল কিনা। কার লাভটা, সরকারের লাভ হয়েছে না মালিক পক্ষের লাভ হয়েছে, বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুর্গাপুরের যদি অক্টোবর থেকে মার্চ মাস অবধি আপনি দেখেন, হয়তো দিল্লির নিরিখে ততটা নয়, এখানকার পরিবেশ সাংঘাতিকভাবে দূষিত হয়েছে। নট অনলি দ্যাট,
দামোদর নিয়ে আমরা যে কথা বলছি, যে দামোদরকে গিয়ে আমাদের শহর, একটাই তো নদী, অনেক চেষ্টা করেও অজয়কে আমরা কাজে লাগাতে পারিনি। 10.43 লাক্স কিউবিক মিটার সেখানে পলি জমে রয়েছে, আমি সিলিকা বলছি না, পলি জমে রয়েছে, অর্থাৎ ডিভিসির একটা পার্ট, তার জল ধারণ ক্ষমতা কমে গেছে। এইরকম একটা, আমি 2014 কথা বলছি, আজকে 2023, এইরকম একটা জায়গায় যার জল ধারণ ক্ষমতা কমে গেছে। 2010 সালে পানাগড়, আমাদের এখান থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত একটি কারখানা, সেই 22 কিলোমিটার পাইপলাইন করে জল নিয়ে যেতে হয়েছে। এইরকম একটা জায়গায় দামোদরকে যদি বাঁচাতে না পারি, দুর্গাপুরের শিল্পও বাঁচবে না, দুর্গাপুর শহরও। নুরুল হক, ধন্যবাদ, আমরা পরে আসছি আপনার কাছে। একদম, এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনাটা থামলো এখানে, 2 মিনিট সেশনটা। উৎপাদন শিল্প চাই ভার্সেস শিল্পের সংজ্ঞা বদলে গেছে, এবার কাউন্টার করার পালা। ভোট আসে ভোট যায়, শিল্প কেন ইস্যু নয়? আমি একটা প্রশ্ন করি চন্দ্রশেখর বাবুকে। আপনি যখন লোকসভায় ভোট দেবেন বা যখন আপনি বক্তৃতা করবেন, তখন আপনার ইস্যু বা আপনার পার্টির ইস্যু তো রাম মন্দির, শিল্প কোথায়? রাম মন্দির ইস্যু করেছিল বিরোধীরা, যে রাম মন্দিরের নামে কতদিন ভোট নেবে ভারতীয় জনতা পার্টি, মন্দির তৈরি হচ্ছে না কেন? ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 28 বছর আগে যেখানে রামলালাকে টেন্টের মধ্যে রেখেছিলেন, 28 বছর পর সেই প্রতিশ্রুতি 22শে জানুয়ারি পালন করেছেন, রাম মন্দির তৈরি হয়েছে। যারা সারাদিন বামপন্থী বন্ধুরা ভাত দে করে চিৎকার করে, তাদের উচিত একটা মন্দির তৈরি হলে রাম মন্দিরের রাম মন্দিরের ঠিক উল্টো দিকে রাম সেবা কেন্দ্র আছে, সেখানে গেলে কতগুলো মানুষ নিঃশুল্কভাবে খেতে পাচ্ছে, একদিন দেখে আসা উচিত। তারপরে এই মন্দির ইস্যু নিয়ে তারা আর কোনোদিন কথা বলবেন না। শিল্পের কথা অবশ্যই করে বলেছি, প্রথমেই বলেছি যে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড ডক্টর ডিসি রায় যে শিল্প তৈরি করেছিলেন, লোকসভা ভোট শুধু দুর্গাপুরে হবে না, গোটা দেশে হবে, গোটা দেশে ইস্যু শিল্প। দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের উপর দাঁড়িয়ে বলছি, এবং যেখানে দাঁড়িয়ে সারা বাংলা এবং ভারতবর্ষের শিল্পের কথা বলছেন, সেখানে দাঁড়িয়ে কমোডিটি ইন্ডাস্ট্রি আজকে যদি তাকেই ইস্যু করা হয়, তাহলে যেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, যেখানে তৈরি হচ্ছে না, ইসিজেড করে কেন বাংলাকে পিছিয়ে দেওয়া হয়েছে? কেন এখানে জমি নীতির বদল হচ্ছে না? এটা নিয়ে কেন আলোচনা হচ্ছে না? এই রাজ্যে আপনাদের 1 নম্বর 2 নম্বর নেতারা কোনো কথা বলতে গেলেই তারা হয় দুর্নীতি, চুরি, ব্যক্তিগত সম্পর্ক, আর তাছাড়া মন্দির, এর বাইরে আর কিছু না। না, শিল্প আসে না, শিল্প আসে না তাদের কথায়, শিল্প আসে না তাদের কথায়। পয়েন্ট এটা তারা সব বলছেন, শিল্প বলছেন না। শিক্ষা দপ্তর এবং একটা সপ্তরের শিল্প দপ্তরের মন্ত্রীরা আসছে না, জেলে শিল্পমন্ত্রী, জেলে শিল্প আসবে কি করে? এই রাজ্যে শিল্প আসবে কি করে? প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আপনাদের নেতাদের কথায় ভাষণে শিল্প আসে না, এটার উত্তর দিন। আমরা তো শিল্প দেখেছি, তো সিঙ্গুরে এসেছিল। চন্দ্রশেখর বাবুর কাছে উত্তর নেই, অসীমাদি উত্তর দিন। ওনাদের কাছে শিল্পের উত্তর থাকবে না, কেননা এখন মন্দির নিয়েই ব্যস্ত ভীষণ। আমরা শিল্পটা চাই বলে এএসপি স্টেডিয়ামের এএসপি প্ল্যান্টের যখন বিলগ্নীকরণ হচ্ছিল, মানে গেল রব, তখন কিন্তু আন্দোলনটা তৃণমূল কংগ্রেসই করেছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেননা আমরা শিল্প চাই। কটা নতুন শিল্প 12 বছরে এসেছে? উৎপাদন হবে যে শিল্পে, সেই শিল্প। শুনুন, বড় বড় বিল্ডিংয়ে হসপিটাল আর স্কুল বানানো নয়, উৎপাদন হওয়া শিল্প। উৎপাদন হওয়ার শিল্পর দিকে নিশ্চয়ই সজাগ আছে তৃণমূল কংগ্রেসও, কিন্তু কথা হচ্ছে যেই কেন্দ্রীয় সরকার বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, সে কোথায় বিকাশ করলো? তাহলে এই যে কারখানাগুলো যেগুলো বন্ধ আছে, তৃণমূলের স্ট্যান্ডটা ক্লিয়ার করুন প্লিজ। বিজেপিটা বলার জন্য চন্দ্রশেখর আছেন। কটা ভারী শিল্প হয়েছে 12 বছরে? 3rd টার্মেও আপনারা এলেন, পরিকল্পনা কি? ছেড়ে দিন যা হয়নি, রোড ম্যাপ কি? শিল্প হয়নি এটা একদমই যদি বলেন সেটাও ঠিক কথা না। একটা উদাহরণ দিন ব্যাস। সেটাও ঠিক কথা না, কেন? একটা উদাহরণ। প্রথম কথা হচ্ছে যেগুলো আছে সেগুলোও তো সংরক্ষিত করতে পারেনি কেন্দ্রীয় সরকার। আমার প্রশ্ন তো সেখানে। অসীমাদি পুরো ভোট হয় না কেন দুর্গাপুরে? পুরো ভোট করতে আশঙ্কা করছেন তাই হয় না, ভোট করতে দেয়নি তাই হয় না। কেন হয় না? কেন হেরে যাবে? পঞ্চায়েতেও তো বিরোধীরা অনেক কিছু করছেন না কেন? ছিলেন, এখন কাউন্সিলর নেই, উনি দুঃখে বলতে পারবেন না? মোটেই না, কাউন্সিলর ছিলেন, এখন নেই। একটু বলতে দিন। শুনুন, কাউন্সিলর না থাকলেও মানুষকে আমরা এখনো সেবা দিয়ে যাচ্ছি, সে খুব ভালো কথা, কিন্তু এটা ভোট তো করাতে হয় না? নিশ্চয়ই। আজকে ধরুন বিজেপি বললো, সময় যখন হবে নিশ্চয়ই হবে। সেবা
দিয়ে যাবো ভোট করাবো। যখনই সময় হবে তখনই হবে। যখন দিদিমণির মনে হবে ভোট করা দরকার, লুট করতে পারবো, সংবিধান ঠিক করে। সময় হয় সে করে। এটা তৃণমূলের পক্ষে কোনো নতুন কথা কেন করাচ্ছেন না কেন ভোটটা সেটা একটু বলুন। বলছে তো যখন সময় হবে তখন ঠিকই হবে। সময় হয়ে গেছে তো, যখন অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে রেখেছে। যে থাকে তার ইচ্ছা মতনই যে লোকাল ভোটগুলো হয় তখন দুর্গাপুরে আমি বলতে মানে বলবো দুর্গাপুরের মানুষ এখন হচ্ছে ডিটারমাইন্ড যে হচ্ছে যে তারা চায় দুর্গাপুরের ডেভেলপমেন্ট। আর যারা দুর্গাপুরের এই ডেমোক্রেসি কণ্ঠরোধ করেছে তাদের কোনোভাবে দুর্গাপুরে তারা আসতে দেবে না, খালি তাদের ভোটিং রাইটটা এক্সারসাইজ করতে দিতে হবে। আপনি বলতে চাইছেন ডেভেলপমেন্ট কিছু হয়নি? আপনি দুটো বাথরুম দেখাতে পারেন, দুটো বাথরুম করেছে, তার মধ্যে একটা বাথরুম ভেঙে গেছে নির্মল বাংলায়। 10,900 টাকা প্রজেক্ট। শুনে রাখুন, আমি তো ঢুকতে চাইছিলাম না এসব বাথরুমের প্রকল্পে। 10,900 টাকা নির্মল আমরা অন্য ট্যানজেন্টে চলে যাচ্ছি, অন্য ট্যানজেন্টে চলে যাচ্ছি। না, এই যে অসীমাদিরা বলছেন সেবা দিয়ে যাচ্ছি, এখানে তো আছেন আপনারা যারা সেবা পান, আপনারা সন্তুষ্ট এই পুরো সেবায়? ভোটহীন সেবায় কি আপনারা খুশি? এক এক করে বলুন। হ্যাঁ বলুন। রূপকবাবু বলছেন। আমাদের খুশি অখুশি হবার উপর আমাদের রাজনৈতিক নেতৃত্বের উপর ডিপেন্ড করেন না। আমরা সাধারণ নাগরিক, তো আমাদের মেনে নিতে হয়। কিন্তু যে ইস্যুটা নিয়ে আজকের ইস্যু হয়েছিল, আমি একটা তথ্য, আমি তো ইতিহাসের ছাত্র, তথ্য ছাড়া কিছু জানি না। একটা তথ্য হচ্ছে, আপনারা কি জানেন ভারতবর্ষের কততম রাজ্য পশ্চিমবঙ্গ, মানে আয়তন এবং জনসংখ্যার দিক থেকে? নিশ্চয়ই সবচেয়ে বৃহৎ নয় না, কিন্তু ভারতের সবচেয়ে বেশি সার্ভিস ট্যাক্স দেয় কোন স্টেট জানেন? সেটা দেয় পশ্চিমবঙ্গ। তার কারণ পশ্চিমবঙ্গে কোনো উৎপাদন হয় না এখন, পশ্চিমবঙ্গে সবাই এসে বিক্রি করে যায়। এবং আমরা যারা স্বাস্থ্য পরিষেবা কিনতেও পারি, স্বাস্থ্য পরিষেবা সরকারের দেয়া দায়িত্ব, সেই দায়িত্ব সরকার নিজে নিতে রাজি না, মেডিক্লেম কোম্পানির উপর ছেড়ে দিয়েছে। সেখানে 18% GST দেওয়া আছে। এটা কোন দেশের সরকার? জনহিতকর সরকার। আর মন্দিরে এক ধরনের এমপ্লয়মেন্ট হয় উনি বলছিলেন। আমি দেখেছি আমাদের ভিরিঙ্গি কালীবাড়ির মন্দিরের বাইরে লম্বা লাইন, কি এমপ্লয়মেন্ট হয় সেখানে আমাদের জানা আছে। নুরুল হক তো সরকার কি চান আমাদের সেই এমপ্লয়মেন্ট দিতে? নবীন আজকে প্যানেলিস্ট, আপনি পুরো ভোটহীন, অসীমিতারি বলছেন যে পরিষেবা তো পাচ্ছেন, আপনি খুশি তো এই পরিষেবায়? না, পরিষেবা একটা পার্ট। পরিষেবার দেখতে এসে জনগণ দেখবে। আমি ব্যক্তিগতভাবে বলছি, পরিষেবার আমার মনে হয়েছে পরিষেবার কোনো ত্রুটি নেই। তবে আমি নাগরিক হিসাবে, মানে 15 মাস যে ভোট হয়নি, এটা নেতিবাচক দিক। ভোট হওয়া উচিত, জনগণের রায় সেখানে দেওয়া উচিত। এবং যদি ভোট না হয়, তার মানে মেনে নিতে হয় 7 জন যে মেম্বার তারাই যথেষ্ট, 43 জন প্রয়োজন নেই। এটা আমিও চাই যথাসময়ে ভোট হওয়া। খুশি আপনি ভোটহীন পরিষেবায়? পরিষেবা আমি আমার চোখে যা দেখি, রাজনীতিক কর্মীরা তো সেভাবে দেখেন না, সবসময় খুঁতখুত করেন, দেখেন এটা আমার ভোটের পক্ষে যাচ্ছে না ভোটের বিপক্ষে যাচ্ছে। দুর্গাপুর আবর্জনাময় শহর হয়ে গেছে। গত 10 বছরে এই হচ্ছে আমার সোজাসুজি নজর। সেখানে নানা কারণ আছে। সেখানে জবরদখল করেছে বলে হয়েছে, সেখানে নিকাশি ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়েছে বলে হয়েছে। সুতরাং এই সদ্য এক সমীক্ষা রিপোর্ট বেরিয়েছে, যেখানে আসানসোল তো খুব উঁচু জায়গায় রয়েছে আবর্জনাময় দিক থেকে, এবং দুর্গাপুরের অবস্থা অত্যন্ত খারাপ। বেশ, অসীমাদি সেবা দিচ্ছেন কিন্তু আবর্জনায় ভর্তি। আমরা নিজের চোখে দেখা যে 100 মানে যে লেবাররা কাজ করে যাচ্ছে, তারপরে আমরা প্রথম কথা আমাদের নিজেদের মানসিকতাটাকে ঠিক করতে হবে সব থেকে প্রথম। কেন আমরা নিজের চোখে এটা দেখা, পরিষ্কার করে গেছে, যখন আমরা তাদেরকে বকাঝকা করছি, বলছি কেন পরিষ্কার হয় না, কিন্তু দেখা যাচ্ছে পরক্ষণেই মানুষ সেখানে ফেলছে। কিন্তু এই বালতির কাজ যবের থেকে শুরু হয়েছে, তবের থেকে কিন্তু আগের তুলনায় এখন কিছুটা সামাল দেওয়া গেছে। সবাই স্বীকার করবেন, রাস্তাঘাট সুন্দর হয়েছে। রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম সবকিছুই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কোনো প্রকল্প নেই, যা ছিল তা হচ্ছে ভেঙে গেছে। বামফ্রন্ট সরকারের সময় অশোক ভট্টাচার্য উদ্বোধন করেছিলেন, তা এক্সটর্শনের জন্য বামফ্রন্ট তো মানে আপনি যা বলছেন শব্দনগরী বানিয়ে দিয়েছিল। বামফ্রন্টের গল্প আর করবেন না, মানুষ তখন কথাই বলতে পারতো না, এখন তো মানুষ কথা। অসীমাদি চাপের মুখে পড়ে বলছেন নিজ নিজ দায় নিয়ে এগোতে হবে। দুর্গাপুরের ম্যাক্সিমাম জায়গায় আবর্জনায় ভর্তি। এই তর্ক তো চলতেই থাকবে, ডিবেট যখন মেগা। দুর্গাপুরের মূল অভিযোগ কিন্তু
কংগ্রেস সরকারের, একদম যে জওহরলাল নেহরু দুর্গাপুরের স্বপ্ন দেখেছিলেন, বিধান রায়ের স্বপ্ন দেখেছিলেন, দশক ধরে কংগ্রেস সরকার নাকি সেই দুর্গাপুরকে বাঁচিয়ে রাখার বা পুনরুজ্জীবনের চেষ্টা করেনি। এই অভিযোগটার জবাব আপনি কি দেবেন? দেখুন, এটা আমি আপনার কাছে এই অভিযোগটা প্রথম শুনলাম। কারণ দুর্গাপুরকে কংগ্রেস তৈরি করার পর দুর্গাপুরের উপর যতবার আমরা দেখেছি এখানকার কারখানাগুলো রুগ্ন হবার চেষ্টা হয়েছে বা সেগুলোর অবস্থা খারাপের দিকে গেছে, তার আধুনিকীকরণ প্রয়োজন, তখন কিন্তু কংগ্রেস সরকার বারবার সেদিকে দৃষ্টি দিয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানা আমরা যখন দেখেছিলাম সেখানে আধুনিকীকরণের প্রয়োজন রয়েছে, তখন রাজীব গান্ধী সেখানে মডার্নাইজেশনের কথা ডিক্লেয়ার করেছিলেন। আমরা এই অঞ্চলে যত কলকারখানা আছে, আমাদের পাশে ইসিএল আছে, সেই ইসিএল একসময় বেসরকারিকরণ ছিল। আমরা দেখেছিলাম সেখানে শ্রমিকদের প্রতি শোষণ হচ্ছে, সেখানে লুট হচ্ছে। আমাদের কংগ্রেসের সরকার কয়লা শিল্প জাতীয়করণ করেছিল, ব্যাংক জাতীয়করণ করেছিল। আমরা বরাবরই শিল্পের পক্ষে। কবিবাবু বলছিলেন যে পাশেই পানাগড়ে নাকি শিল্প হচ্ছে। কবিবাবুর কাছে আমার প্রশ্ন, আমরা চাই নিশ্চয়ই সেখানে শিল্প, কিন্তু দুর্গাপুরের যে বিস্তীর্ণ অঞ্চলে শিল্পগুলো বন্ধ হচ্ছে, রাতুরিয়া, অঙ্গদপুর থেকে যে সমস্ত জায়গায় কারখানাগুলো থেকে লুট হচ্ছে, রাতের অন্ধকারে শাসক দল, পুলিশ, প্রশাসন সকলে মিলে রাতের অন্ধকারে কেটে বিক্রি করে দিচ্ছে, সেইখানে কেন শিল্প হবে না? যে শিল্পের জমিগুলো পড়ে রয়েছে, যেখানে আবার পুনরায় শিল্প করা দরকার, সেইখানে শিল্প না করে আমরা কিছু কৃষি জমিকে দখল করে সেখানে শিল্পের স্বপ্ন দেখাচ্ছি। আর দুর্গাপুরের যারা অরিজিনাল শ্রমিক ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে কর্মহীন হয়ে পড়ছেন, আর দুর্গাপুরে তার জন্য ক্রাইম। আমি যাব ইতিহাসবিদের দৃষ্টিভঙ্গি থেকে। আপনি বলুন, দুর্গাপুরের ইস্যু কি মন্দির, মসজিদ, দুর্নীতি না শিল্প? আমি ওই প্রথম তিনটে ইস্যুতে যাচ্ছিই না, তার কারণ ওই প্রথম তিনটে ইস্যু আমার নয়। ভারতবর্ষের রাজনীতি তো সেই স্রোতেই ভেসে যাচ্ছে। সেটা যাক, আমরা রামমোহন যখন সতীদাহ প্রথা নিবারণের জন্য আইন করেছিলেন তখন সংখ্যাগরিষ্ঠ মানুষ তার বিরোধিতা করেছিলেন। বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলনের জন্য আইন করার জন্য চেষ্টা করছেন, তাকে বাবার দেওয়া লাঠিয়াল নিয়ে ছুটে যেতে হয়েছিল। সুতরাং সংখ্যাগরিষ্ঠ মানুষ সবসময় যা ভাবে তা সবসময় সঠিক হয় না। তাহলে সক্রেটিসকে বিষ পান করে মরতে হতো না, আর কোপার্নিকাসকে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে এই কথার জন্য তাকে পুড়িয়ে মারা হতো না। সুতরাং সংখ্যাগরিষ্ঠ মানেই যে সবসময় সঠিক, এটা ইতিহাসের ছাত্র হিসেবে স্বীকার করাটা আমার কাছে কাম্য নয়। আমি ইতিহাস যতটুকু পড়েছি, আমি খুব সামান্যই পড়েছি। আর দ্বিতীয় হচ্ছে শিল্প। দুর্গাপুরের শিল্প যদি বলেন ইতিহাসগতভাবে, আমরা জওহরলাল নেহরুর কথাই বলতে চাই যে তার নীতিতেই দুর্গাপুরে প্রথম শিল্প নগরী হিসেবে দুর্গাপুর আত্মপ্রকাশ করেছিল। এবং দ্বিতীয় ফেজের যেটা রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল সেটা ইন্দিরা গান্ধীর আমলে, সেটা করেছিলেন কলিয়ারি ন্যাশনালাইজেশন, ইন্স্যুরেন্স ন্যাশনালাইজেশন, সেগুলো করেছিল কংগ্রেস সরকার। আবার এই কংগ্রেস সরকার এই নয়া বিশ্বর যে ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে মনমোহন সিং সরকার, যেটাকে বলছেন গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, যেটার খুব সুন্দর নাম হয়েছে নিজিকরণ। তো এই নিজিটা কার? দেশের সাধারণ মানুষের, পাবলিক প্রপার্টির নিজিকরণ। সাধারণ মানুষ তার শরিকানা তো ছিল পাবলিক সেক্টর। সেই নিজিকরণ হলো কয়েকজন ব্যক্তি পুঁজির মালিকের নিজিকরণ। সেই ব্যক্তি পুঁজির হাতে তুলে দেওয়া হচ্ছে কারখানাগুলো। তারা স্বাভাবিকভাবেই তাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবেন। তারা সবসময় চেষ্টা করবেন যে কত কম খরচায়, কত উন্নত প্রযুক্তি ব্যবহার করে, কত কম শ্রমিক ব্যবহার করে কারখানাকে তৈরি করতে চান, এবং তারা সে কাজটাই করছেন যুগের সঙ্গে তাল মিলিয়ে। আচ্ছা কবি দত্ত, আপনি তো দুর্গাপুরের বহুদিনের বাসিন্দা, এখানে ব্যবসা করেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দুর্গাপুরে আপনি যখন ভোট দিতে যাবেন, আপনার কি রাম মন্দির ইস্যু না শিল্প ইস্যু? না, অবশ্যই শিল্প ডেফিনেটলি অনেক বড় ইস্যু। আমার একটা কোশ্চেন আছে, কিন্তু ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার কোশ্চেন আছে, আমরা সবসময় আমরা লোকরা, ভোটাররা, ওয়াই সারাক্ষণ সরকার সরকার, হোয়াট এভার দ্য সরকার, সে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, আমরা কেন ব্যক্তিগত এন্টারপ্রেনারশিপের উপর জোর কেন দিই না? আমাদের ব্যক্তিগত উদ্যোগ কেন থাকবে না? আজকে আমাদের দুর্গাপুর হচ্ছে এমন একটা জায়গা, উই আর ভেরি প্রাউড দুর্গাপুরবাসী। আমরা দুর্গাপুর থেকে এত ভালো ভালো ছেলেমেয়ে, পড়াশোনা এত ভালো, তারা সবাই ব্রেন ড্রেন হয়ে চলে যাচ্ছে। এর জন্য শুধু সরকারকে দায়ী করার কিন্তু কোনো মানে নেই। তাদের পেরেন্টসদের, তাদের পরিবেশ, তাদেরকে হোয়াই নট, তারা কেন এখানে পরবর্তীকালে আসবে না? প্রচুর ভালো ভালো ছেলে দুর্গাপুরের, তারা খুব ভালো ভালো জায়গাতে আছে, তাদেরও উচিত ইন্ডাস্ট্রিকে নিয়ে আসা। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে তাদেরকে আবেদন করছি, প্লিজ ডু ইট।
বা তারা নিজেরা এসে করুক। এবার একটা কথা আমি জাস্ট একটা বলবো, আমি অসীমাদি বলছিলেন যে আপনারা হয়তো জানেন না, এখানে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলে একটা পার্ক হয়েছে। আমি যেহেতু বিজনেসম্যান, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমার মনে হয় খুব বেশ কিছু শিল্প সেখানে হয়েছে। আমি কিন্তু কারো হয়ে ধ্বজা ধরছি না, আমি খুব বিজনেসম্যান হিসাবে বলছি। আপনি আজকে ইন্ডাস্ট্রি, শুধু বললাম যে শুধু ধোঁয়া একটা ইন্ডাস্ট্রি কিন্তু নেই। আজকে এখানে এমন কিছু ইন্ডাস্ট্রি, ইভেন আইটি ইন্ডাস্ট্রিও আছে দুর্গাপুরে, যেটা পত্তন হয়েছে অনেক বছর আগে, কিন্তু এখন আরও রোলিংলি চলছে। দুর্গাপুর টোপোগ্রাফিক্যালি এত ভালো জায়গায় আছে, মানে ইটস দ্য হার্ট অফ মানে সাউথ বেঙ্গল, ইটস দ্য নিউক্লিয়াস আমি বলতে পারি। আমরা দুর্গাপুরবাসীরা কেন কাজে লাগাচ্ছি না? তাতে সেন্ট্রালকেও চাপ দিতে হবে, রাজ্যকেও চাপ দিতে হবে। শিক্ষক নুরুল হককে বলবো, রাজনীতির বা রাজনৈতিক তরজায় কি কোথাও আমাদের মূল ইস্যুটা হারিয়ে যাচ্ছে? দুর্গাপুর না, দেশের পশ্চিমবঙ্গ। আমি এই তরজায় জাস্ট একটা জায়গায় মানে নক করতে চাই, সেটা হচ্ছে দেখুন, শিল্প প্রয়োজন কেন? মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য, সব কিছুই মানুষকে কেন্দ্র করে। জওহরলাল নেহরু যখন রাষ্ট্রায়ত্ত শিল্প এখানে গড়ে উঠেছিল, তখন পাশাপাশি সরকারি বিদ্যালয় গড়ে উঠেছিল, খেলাধুলার যথেষ্ট জায়গা গড়ে উঠেছিল, মানে একটা সমাজ, মানুষের মান উন্নয়ন, সমাজের মান উন্নয়ন হয়েছে। পরবর্তীতে সেখানে 33,000 শ্রমিক কাজ করতো ডিএসপির মতো, পাশাপাশি এসপি 3 বছর তো বিশ্ববাজারে লগ্নি করেছে। সেটা আমি প্রসঙ্গটা বাদ দিলাম, রাজনৈতিক হয়ে যাবে। কিন্তু আজকে ডিএসপির শ্রমিক সংখ্যা 8,000। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি টেকনোলজিকে আমরা মেনে নিয়েই এগিয়ে যাব। সভ্যতা একটা চলমান সিঁড়ির মতো, আমি যদি মেনে না নিই আমি পিছিয়ে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে, মডার্নাইজেশন মেনে নিলাম হবে, অ্যাকোয়ার হবে, কিন্তু মানুষের জন্য। মানুষ যদি সেখানে বসবাস করে, তার পুনর্বাসন ব্যবস্থা করতে হবে, এটাও যেমন পাশাপাশি ভ্যালিড, আমাকে মডার্নাইজেশনও করতে হবে। কিন্তু আমার জায়গা অন্য জায়গায়। আমরা সরকার সম্পদ তৈরি করছি, কার জন্য করছি? কার জন্যই সরকার সম্পদ তৈরি করছে? যে কোনো সরকারি। ডিএসপি তৈরি হয়েছে, সুন্দর শহর তৈরি হয়েছে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন বেড়েছে। আজকে ডিএসপি, আমরা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বাস করি। আপনি যেখানে লেবার আইন, শ্রমিক আইন পরিবর্তিত হয়েছে, শ্রমিক আইন প্রযোজ্য কিনা জানি না, 8 থেকে 15,000 মাইনেতে চাকরি করছে, লাভটা কার হচ্ছে? তাই সেই শ্রমিক পরিবারের জীবনের কি মান উন্নয়ন হলো? আমরা সেই শিল্প কোনো একটা বিশেষ গোষ্ঠীকে শুধু মানে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নয় কি? সাধারণ মানুষের, দুর্গাপুরবাসীর বা এই চারপাশে শিল্পকে ঘিরে যে স্বপ্ন, সেই স্বপ্ন কোথায়? শিল্প তার নিজের গতিতে এগোক, শেষে আর কি বলবো। শেষ করি আজকে ডিবেট। দুর্গাপুর থেকে মেগা ডিবেট শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো জেলায়। সঙ্গে থাকুন TV9 বাংলা। ধন্যবাদ।